নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে অবশেষে চাপের মুখে মধ্যপ্রদেশের চাঞ্চল্যকর ব্যাপম কেলেঙ্কারির সিবিআই তদন্তের জন্য রাজি হয়েছে রাজ্য সরকার। এদিকে ব্যাপম কেলেঙ্কারির জেরে আত্মহত্যা করল আরও এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার দুপুরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল তুরস্ক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। বিমানে বোমা রাখা আছে, হুঁশিয়ারি পেয়েই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। এবার উত্তরপ্রদেশে সাংবাদিকের মাকে পুড়িয়ে মারার অভিযোগ। ঘুষ দিতে না চাওয়ায় প্রথমে ধর্ষণ ও পরে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ দুই পুলিশকর্মীর বিরুদ্ধে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। অবশেষে চাপের মুখে মধ্যপ্রদেশের চাঞ্চল্যকর ব্যাপম কেলেঙ্কারির সিবিআই তদন্তের জন্য রাজি হয়েছে রাজ্য সরকার। এদিকে ব্যাপম কেলেঙ্কারির জেরে আত্মহত্যা করল আরও এক পুলিশ কনস্টেবল। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 48। মধ্যপ্রদেশে এবার রহস্যজনকভাবে মৃত্যু হল পুলিশ কনস্টেবলের। যদিও এই মৃত্যুর সঙ্গে ব্যাপম কেলেঙ্কারির কোনো যোগ নেই বলেই দাবি করেছে সে রাজ্যের পুলিশ। এই নিয়ে মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির পর মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকল 48-এ। সোমবার ওরচাতে 40 বছরের কনস্টেবল রমাকান্ত পান্ডার দেহ তার বাড়িতেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। পুলিশের দাবি আত্মহত্যাই করেছেন রমাকান্ত। মদের নেশায় আক্রান্ত ওই কনস্টেবলের বাজারে প্রচুর ধারও বাকি পড়েছিল। सन 2000 का भर्ती है और उसने कल वो ड्यूटी से गायब गैरहाजिर हो गया था। आज सुबह जब उसकी खोज खबर ली गई तो वो अपने कमरे में उसने फांसी लगाया हुआ पाया गया। उसमें कोई सुसाइड नोट अभी मिला नहीं है और जैसा कि लोकल स्टाफ से जानकारी मिली है वो शराब पीता था और कर्जे में भी उसकी लिप्तता पाई गई है। ব্যাপম দুর্নীতিতে অবশেষে চাপের মুখে সিবিআই তদন্তের দাবি মানতে রাজি হল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। গত কয়েকদিনে বহু কোটি টাকার এই কেলেঙ্কারিতে অভিযুক্ত সাক্ষী ও রাজসাক্ষীদের একের পর এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। বিরোধী দল কংগ্রেস সিবিআই তদন্তের দাবিতে চাপ বাড়িয়েছে। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছিলেন। प्रतिपक्षी राजनीतिक दल हैं उनसे भी मैं अपील करना चाहता हूं कि कृपया वह इस जांच को प्रभावित न होने दें अथवा सुप्रीम कोर्ट यह उचित समझेगा कि एसआईटी के द्वारा जो जांच हो रही है वह अपने में परफेक्ट नहीं है। কিন্তু এদিন সাংবাদিক বৈঠকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়ে দিলেন রাজ্য সরকার সিবিআই তদন্তে রাজি। এজন্য হাইকোর্টকে চিঠি দিয়ে আর্জি জানানো হবে। এদিন শিবরাজ বলেছেন জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করার জন্য রাজ্য হাইকোর্টকে অনুরোধ জানাবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিশেষ তদন্তকারী দল সিটের তদন্তে তিনি সন্তুষ্ট। हाईकोर्ट का आदर करता हूं, न्याय व्यवस्था में पूरी आस्था जताता हूं। सीबीआई को सीधे जांच देने का अधिकार मेरा नहीं, क्योंकि माननीय हाईकोर्ट मॉनिटरिंग कर रहा है। उनका फैसला था कि सीबीआई को जांच देने का औचित्य नहीं है। माननीय सुप्रीम कोर्ट ने भी यही कहा था। जो सवाल उठाए गए उनका समाधान जरूरी है और माननीय हाईकोर्ट को एक अनुरोध पत्र भेज रहा हूं कि व्यापम मामले की जांच वो सीबीआई से कराने की कृपा करें। উল্লেখ্য মধ্যপ্রদেশের ব্যবসায়িক পরীক্ষা মণ্ডল মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি ছাড়াও সরকারি চাকরির জন্য পরীক্ষা গ্রহণ করে। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি ও সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। অর্থের বিনিময়ে অনুত্তীর্ণদের ভর্তি বা চাকরি করে দেওয়ার অভিযোগ ওঠে। এই কেলেঙ্কারিতে নেতা আমলাসহ পদস্থ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বছর দুয়েক আগে এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর 40 জনেরও বেশি ব্যক্তির রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার দুপুরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল তুরস্ক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। বিমানে বোমা রাখা আছে, হুঁশিয়ারি পেয়ে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। লাল সতর্কতা জারি করা হয় গোটা বিমানবন্দর চত্বরে। বোমাতঙ্ক। মঙ্গলবার দুপুরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল তুরস্ক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ব্যাংকক থেকে ইস্তানবুল যাচ্ছিল বিমানটি। একটি সূত্রের দাবি বিমানে বোমা রাখা আছে বলে হুঁশিয়ারি পেয়ে বিমান চালক 148 জন যাত্রীকে নিয়ে বিমানটিকে নয়াদিল্লি বিমানবন্দরে নামান। কার্গোতে বোমা রাখা আছে বলে জানানো হয়। বিমানবন্দর সূত্রের খবর বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে সেটিকে বিমানবন্দরের ভিতরে দূরে এক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। বোমার সন্ধানে তল্লাশি চলে। Istanbul, and this was a Turkish Airlines plane, and they said that the cabin crew noted that on the mirror something is written like that there is a bomb in the cargo,
Then they informed the pilot, and pilot took a decision. They informed the first our Nagpur ATC, and they said that they will like to land at Delhi, looking into the security part. And we received the masses. Immediately arrangements were made, and the area was cordoned. And the good part is that all the passengers have been offloaded. Now all our agencies, including bomb disposal, is squared. Security guard team has already reached. Government of India concerned all of its departments are in coordination, and now we are evacuating the cargo portion. Then only we will be able to let you know what will be the situation. In between, other flights have been given some distance areas after this complete checking of the cargo and luggage. Then only we will be able to tell you. বিমানবন্দর নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় সংস্থাকে তৈরি রাখা হয়েছে। বিমানবন্দরে লাল সতর্কতাও জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এবার উত্তরপ্রদেশের সাংবাদিকের মাকে পুড়িয়ে মারার অভিযোগ। ঘুষ নিতে না চাওয়ায় প্রথমে ধর্ষণ ও পরে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে। এবার সাংবাদিকের মাকে পুড়িয়ে মারার অভিযোগ। ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ। ঘুষ দিতে না চাওয়ায় প্রথমে ধর্ষণের চেষ্টা ও পরে ওই মহিলার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বড়াবাকির দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘটনায় সাসপেন্ড কোটি থানার দুই পুলিশ কর্মী। ইপটিচিংয়ের ঘটনায় গুলি চালানোর অভিযোগে কোটির বাসিন্দা নিতু দ্বিবেদীর স্বামী রামনারায়ণকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে কোটি থানার পুলিশ। অভিযোগ, স্বামীকে ছেড়ে দেওয়ার আর্জি জানালে ওই মহিলাকে কটূক্তি করে ধর্ষণের চেষ্টা করে দুই পুলিশ কর্মী। 1 লক্ষ টাকা ঘুষও চাওয়া হয়। মহিলা টাকা দিতে না চাওয়ায় তার গায়ে ওই পুলিশ কর্মীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার। जाते थे तभी ये परेशान करते थे। बलक प्रवाह मोड़ पर एक बार राय साहब यादव, अखिलेश राव दोनों लोग हमको पकड़ लिया, लेकिन वो हम चिल्लाए पर कोई वहाँ था नहीं। बेइज्जती करना चाह रहे थे? जी हाँ, बेइज्जती करना चाहते थे, इज्जत लूटना चाहते थे। जी। कौन, ये दोनों? हाँ, अखिलेश राय साहब यादव। कब से ये परेशान कर रहे थे? 2 नवंबर 2014 से। 2 नवंबर 2014 से लोग परेशान करते थे हमको। हाँ। बुलाते थे कब? थाने बुलाने के लिए? नहीं जी। हाँ। परेशान करते थे। कौन दरोगा ने पेट्रोल डाला? अखिलेश राय साहब यादव। दोनों लोगों ने डाला? हाँ भैया, फांसी की सजा हो ऐसे आदमियों को। आप मुख्यमंत्री से मांग करती हैं? जी, मुख्यमंत्री से मांग करते हैं। हमको मुख्यमंत्री के सामने आप ले चलिए, हम चलेंगे, बयान देंगे साहब से। किससे? मुख्यमंत्री जी से। অভিযুক্ত দুই পুলিশ কর্মী ঘটনার কথা অস্বীকার করলেও তাদের সাসপেন্ড করা হয়েছে। দুজনের বিরুদ্ধে মামলাও রুজু করেছে পুলিশ। তাদের দাবি, ওই মহিলা নিজেই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মৃত মহিলার ছেলে একটি হিন্দি দৈনিকের সাংবাদিক। এর আগে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে সাংবাদিক যোগেন্দ্র সিংকেও পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। 3 দিনে ত্রিপুরা রাজ্য সফর এলেন ডোনার মন্ত্রকের সচিব বিজয় কুমার। রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে এবং পর্যালোচনার বিষয়ে এই সফর বলে জানা যায়। 3 দিনের ত্রিপুরা সফরের উদ্দেশ্যে মঙ্গলবার ত্রিপুরা রাজধানী আগরতলায় এসে পৌঁছলেন মিনিস্ট্রি অব ডেভেলপমেন্ট অব নর্থ ইস্টার্ন রিজিয়ন তথা ডোনারে মন্ত্রকের সচিব বিজয় কুমার। তিনি আগরতলায় এসে পৌঁছেই মহাকরণে চলে যান ও রাজ্যের মুখ্য সচিব ওয়াইপি সিং সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। আমলাদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি মহাকরণে উপস্থিত সাংবাদিকদেরকে তার এই সফর সম্পর্কে বিস্তারিত জানান। 3 দিনের সফরে তিনি আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশের প্রকল্পের সাইট, আগরতলা মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল, গোমতী জেলার উদয়পুরের মাতাবাড়ি কালী মন্দির, উদয়পুর মেলাগড় সড়ক, সিপাহীজলা জেলার কসবা কালীবাড়ি ও বর্ডার হাট সহ রাজ্যের অন্যান্য উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখবেন। The priorities and purposes, priorities of the people of Tripura, the priorities set out by the identified and set out by the state government in the area of infrastructure development, in the area of socio-economic development, and to discuss and review how activities in the past have taken place and how they intend to be taken forward. Particularly, my focus here would be to fun, because I have never come to the state before, so I want to acquaint myself with the people of the state also, to the limited extent of the number of days I am staying here. But I am particularly keen on understanding their priorities in the areas of agriculture, in organic farming, in animal husbandry, in different areas, including piggery. তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
রাজধানী প্রীতম রায় হত্যা মামলায় স্ত্রী সুচিস্মিতাকে নয়, মৃতের শ্বশুর শাশুড়ি সহ অন্যান্যদেরকে জিজ্ঞাসাবাদ করার দাবিতে পূর্ব থানা ঘেরাও করল মৃতের আত্মীয় পরিজন সহ এলাকাবাসী। সুষ্ঠু তদন্ত না হলে দাবি বৃহত্তর আন্দোলনের। রাজধানীর প্রীতম রায় হত্যা মামলায় শুধু স্ত্রী সুচিস্মিতাকে নয়, এই খুনে জড়িত মৃতের শ্বশুর শাশুড়ি সহ অন্যান্যদেরকেও উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার পূর্ব থানা ঘেরাও করে মৃতের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা। তবে সুচিস্মিতাকে রিমান্ডের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ এই খুনকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবে এবং জড়িত অন্যান্যদের চিহ্নিত করে অচিরেই আইনানুগ ব্যবস্থা নেবে বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। And on that affair, the father of the deceased, Sri Pradeep Kumar Rai, lodged an affair without mentioning any name. He suspected that his son has been killed by someone. So after registering the case, we started the investigation, and we have taken all the steps what required for investigation, proper investigation, and accordingly we arrested the wife of the deceased, Suchismita Vishwas, and today, and we have got remand for 3 days. The public gathered today to know what action police has taken, and after taking all sorts of information that what police has taken steps for investigation, they are satisfied. পুলিশের এই আশ্বাসে আস্থা রেখে মৃতের নিকটাত্মীয় সহ সবাই ফিরে গেলেও ঘটনার সঠিক তদন্ত না হলে আগামীতে আরও বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়ে যায় তারা। কারণ একা সুচিস্মিতার পক্ষে এই খুনকাণ্ড সংগঠিত করা কোনোভাবেই সম্ভব নয় বলে তাদের দাবি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ জুলাইবাড়ি বিভাগীয় কমিটির ডাকে এক সভা অনুষ্ঠিত হয় পূর্ব পিলাকে। সভার প্রধান বক্তা ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। দেশের গ্রামগুলিতে বসবাসকারী মানুষের ৭৫% মানুষের পারিবারিক আয় ৫,০০০ টাকার নিচে। মোদী সরকার দেশের গরিব মানুষের অভাবের কথা ভাবেও না, প্রচার আনে না। শহরের বড় বড় দালান বাড়ির ছবি দেখিয়ে লাগিয়ে যাচ্ছে এই প্রচার চালানো হচ্ছে দেশ জুড়ে, বললেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। 2 টাকা চাল 35 কেজি দিব না, রেগা দিব না, বিপিএল কার্ড দিব না, জিনিসপত্রের দাম কমাইব না, কৃষকের প্রয়োজন সার, বীজ, ঔষধ তার ব্যবস্থা করব না। এটা দিনকে দিন মাঙ্গা হইতেছে, দিনকে দিন গরিব মানুষের হাতের বাইরে যেতেছে। গণমুক্তি পরিষদ, উপজাতি যুব ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন ডাক দিয়েছিল জমায়েতে জিএমপির বিভাগীয় সম্পাদক বিধায়ক যশবীর ত্রিপুরাও বক্তব্য পেশ করেন। কিন্তু কিন্তু এই সময় দাঁড়িয়েছিল এই পূর্ব বিলাস, বাগপাড়া, বৈশামা, এলাকায় বড় তাবক পর্যন্ত বিনি চালানো, তাবক পর্যন্ত দেবী খামারি শিবির, তাবক বিনি ভাগ্য বিনি বসানো মানে জমায়েতে মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপাহীজলা জেলাভিত্তিক ডিজিটাল ইন্ডিয়া উইকের সূচনা হল বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে। সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলার সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে জেলাভিত্তিক ডিজিটাল ইন্ডিয়া উইকের শুভ সূচনা করা হয়। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। প্রধান অতিথি বিধায়ক রমেন্দ্রনারায়ণ দেববর্মা, সম্মানিত অতিথি প্রদীপ কুমার চক্রবর্তী, এসপি প্রদীপ দে, জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধক তার ভাষণে বলেন, গ্রাম থেকে গ্রামান্তরে এই পরিষেবা নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা না হলে এটা প্রকল্পে থেকে যাবে, বাস্তবে রূপ পাবে না। কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যদি আমরা পরিসংখ্যান করি, কেরালা, ত্রিপুরা এবং বিভিন্ন শহর ছাড়া, যেমন মুম্বাই, দিল্লি, মাল্টি যে সিটিগুলো আছে, ওই সিটি ছাড়া যদি সারা ভারতবর্ষের সঙ্গে আমরা তুলনা করি, তাহলে দেখা যাবে যে আসলে এই পরিষেবা গ্রামে গঞ্জে এখনো পৌঁছানো যায়নি। 40% যেখানে শিক্ষিত নেই, আমি জানি না যদি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রশাসনিক সিদ্ধান্তকে এক প্রকার অমান্য করে ব্যবহৃত হচ্ছে পলিথিন। প্রশাসনিক বাধ্যবাধকতা মানতে নারাজ সাধারণ মানুষ। কে শুনে কার কথা? আইনের ঊর্ধ্বে পলিব্যাগ। প্রশাসনকে এক প্রকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে রমরমাভাবে এখনো প্রত্যেক বাজারে চলছে পলিব্যাগ ব্যবহার। প্রশাসনিকভাবে পলিব্যাগ নিষিদ্ধ হলেও পলিব্যাগ ব্যবহারে নেই কোনো রকম খামতি। সোনামুড়া বাজারে প্যাকেটজাত করে বিক্রয় হচ্ছে মুড়িসহ অন্যান্য খাবারের জিনিস। বাইক দাঁড় করিয়ে এক ব্যক্তি জিনিস ক্রয় করে বলেন, প্লাস্টিক ব্যাগ দিলে
বাইকে নিতে সুবিধে হবে। দোকানদার প্লাস্টিক ব্যাগ নেই বললে ক্রেতা চলে পড়েন অন্য দোকানের উদ্দেশ্যে, ফলে দোকানদার পলিব্যাগ বের করে দেন। এবছর 18 মার্চ রাজ্য সরকার গ্যাজেট নোটিফিকেশন বের করে ঘোষণা করেন রাজ্যে সব ধরনের প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ। বিভিন্ন স্থানে লাগানো হয় পোস্টার, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। লোক দেখানো তৎপরতায় সোনামুড়া বাজারে প্রশাসনের দ্বারা পলিব্যাগ বন্ধের জন্য অভিযান চালানো হয়, কিন্তু এখন আবার যে সেই পলিব্যাগ ছাড়া তো চলেই না বাজার। তবে কিছু দোকানদারদের বক্তব্য, তারা চাইছেন পলিব্যাগ বন্ধ হয়ে গেলে ভালো, কিন্তু তার বিকল্প কি? যদি বিকল্প ব্যবস্থা হয় তাহলে পলিব্যাগ ব্যবহার বন্ধ হয়ে যাবে। এই পলিব্যাগ হলো একটি অপচনশীল বস্তু। এই পলিব্যাগের ফলে ঘটে বায়ু দূষণ, আর তা সকলের জন্য ক্ষতিকারক। তবু বাজারে বাজারে পলিব্যাগের রমরমা। না বোধহয় অনেক ভালো, প্রতি সপ্তাহে আমি 2000 টাকা একদম। এখন এটাই দেখার আর কতদিন চলবে এই পলিব্যাগ। কোনো বিকল্প বের হবে না পলিব্যাগের। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। শহীদ কানুদের মৃত্যুর 25 বছর পূর্তি উপলক্ষে এক হলসভা অনুষ্ঠিত হয় বিলুনিয়া টাউন হলে। এসএফআই বিলুনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন এসএফআই রাজ্য সম্পাদক তথা সিপিএম মহকুমা সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্যরা। পাঠ্য বইয়ের জন্য আন্দোলন করতে গিয়ে জোট রাজত্বে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন উদয়পুরের ছাত্র কানু দে। 25 বছর পূর্বের সেই ছাত্র আন্দোলনের তেজ খানিকটাও কমেনি, বরং দেশের বর্তমান কেন্দ্রীয় সরকারের উদ্ধৃত পরিস্থিতিতে ক্রমাগত আক্রমণের ফলে সারা দেশে শানিত হচ্ছে বাম ছাত্র আন্দোলন। মঙ্গলবার দুপুরে বিলুনিয়া টাউন হলে এক ছাত্র জমায়েতে এই কথা বললেন এসএফআই প্রাক্তন রাজ্য সম্পাদক তথা সিপিএম বিলুনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত। এদিন এসএফআই বিলুনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে হয় হলসভা। 1992 সালে শহীদ কানুদেকে স্মরণ করতে বিভাগের প্রতিটি অঞ্চল থেকে ছাত্ররা এসেছিল সমাবেশে। উপচে পড়া ভিড় আর ছাত্র উদ্দীপনার মধ্যেই বক্তব্য রাখেন এসএফআই বিভাগীয় সম্পাদক পুলক মজুমদার। এরপর ভাষণ রাখতে গিয়ে তাপস দত্ত বলেন, জুলাই যে দিনটি আজকে থেকে একদিন পরে, অর্থাৎ আজকে হচ্ছে 7 জুলাই, আজ থেকে 25 বছর আগে এই দিনটিতে 8 জুলাই উদয়পুরের ছাত্ররা রাস্তায় আপনাদের মতো যেমন স্কুল থেকে আপনারা বেরিয়ে এসেছেন এখানে মিটিং করবার জন্য, সেদিন তারা হাজির হয়েছিলেন এসডিএম এবং ডিএম অফিসের সামনে। এসডিএম এবং ডিএম অফিসের সামনে হাজির হয়ে তারা সেদিন বলেছিলেন যে আমাদের উপর জন্মায়ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের বাবার অর্থনৈতিক সামর্থ্য, মায়ের অর্থনৈতিক সামর্থ্য, পরিবারের অর্থনৈতিক সামর্থ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অরুণ দেবের 25তম শহীদান দিবস উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া সিপিএম বিভাগীয় পার্টি অফিসে, যার উদ্যোক্তা ছিল ডিওএফআই এবং এসএফআই। শিবিরে মোট 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অরুণ দেবের 25তম শহীদান দিবস উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় পার্টি অফিসে। উপস্থিত ছিলেন ডিওএফ এর তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ, অঞ্চল সম্পাদক অজিত পাল, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার, সিআইটিও তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক প্রণব চক্রবর্তী, এসএফআই এর অঞ্চল সম্পাদক সুজিত সরকার সহ প্রমুখ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। 50 জন যুবক যুবতী রক্ত দেওয়ার কথা থাকলেও 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যুব ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটি এবং ভারতের ছাত্র ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে শহীদ কমরেড অরুণ দেবের 26তম শহীদান দিবসকে সামনে রেখে আজকে রক্তদান শিবির সংগঠিত করা হচ্ছে। এই রক্তদান শিবিরে কতজন রক্তদান? আমাদের আজকের যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে আনুমানিক 50 জন রক্তদাতা রক্তদানের জন্য ইতিমধ্যেই এই জায়গাতে হাজির হয়েছেন। এখন পর্যন্ত প্রায় 15 ইউনিটের মতো রক্ত সংগৃহীত হয়েছে। তার মধ্যে মহিলা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 10 জুলাই সোনামুড়া মহকুমার উত্তর তৈবান্ধলে অনুষ্ঠানিকতার মাধ্যমে উদযাপিত হবে বন মহোৎসব। আর একে কেন্দ্র করে বন দপ্তরের উদ্যোগে চলছে প্রাক প্রস্তুতি স্বরূপ পঞ্চায়েতে পঞ্চায়েতে চারা বিতরণ। সোনামুড়া মহকুমার উত্তর তৈবান্ধলে 10 জুলাই আনুষ্ঠানিকতার মাধ্যমে বন মহোৎসব উদযাপন করবে বন দপ্তরের উদ্যোগে। তারই প্রাক প্রস্তুতি হিসেবে এখন থেকে গোটা মহকুমা জুড়ে চলছে গাছের চারা নিয়ে দৌড়ঝাঁপ।
প্রতিটি পঞ্চায়েতে বন দপ্তরের উদ্যোগে পৌঁছে দেওয়া হচ্ছে গাছের চারা। এদিকে মঙ্গলবার কাঠালিয়া রেঞ্জ এলাকায় বন দপ্তরের কর্মীদের দেখা গেছে যথেষ্ট তৎপরতা। এ ব্যাপারে কাঠালিয়া রেঞ্জ অফিসার সুধীর দাস জানান, কাঠালিয়া ব্লক এলাকার 23টি পঞ্চায়েত ও এডিসি ভিলেজ সহ মোট 6000 মিশ্র জাতের গাছের চারা বিতরণ করা হচ্ছে। কোনো পঞ্চায়েতে 200 থেকে 250, আবার বড় পঞ্চায়েতগুলোতে 300 করে চারা এখনই পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি জানান, এবছর বিশেষ গুরুত্ব দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এখানে ব্লক ভিত্তিক 60তম একটা বন উৎসবের আয়োজন করেছে। এটা 10 তারিখ বন উৎসব হবে এবং আজকের থেকে আমরা 24টা পঞ্চায়েতের ভিতরে চারা রওনা দিয়েছি গাড়ি বিলি করতে, বিভিন্ন উন্নত মানের চারা, যাতে প্রত্যেকটি এডিসি ভিলেজের অঙ্গনওয়াড়ি সেন্টার, স্কুল, তারপরে পঞ্চায়েত এবং পাড়ার রাস্তা ইত্যাদি নিয়ে গাছ লাগিয়ে বনায়ন করতে পারে এবং আবহাওয়া সৌন্দর্য রাখতে পারে। সেই জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে ব্লক মাননীয় বিজু সাহেবের উদ্যোগে এবং আমার মাননীয় এসডিও সাহেব সোনামুরা উনির উদ্যোগে। এই আজকের থেকে আমরা তাড়াতাড়ি চারা কত চারা আমরা টোটাল আমরা 24টা পঞ্চায়েতে 6000 চারা, কিন্তু 6000 চারা ডেমো দিতেছি এবং প্রত্যেক এডিসি ভিলেজে জিপিতে 250, 300 এইভাবে করে আমরা চারা আরম্ভ করে দিচ্ছি বিলি করা। এ ব্যাপারে মহকুমার বন আধিকারিক সুব্রত দাস জানান, আগামী 10 জুলাই সর্বত্র একই দিন গোটা বিভাগ জুড়ে পঞ্চায়েতগুলি এবং ভিলেজ এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তার দুপাশে বৃক্ষরোপণ করা হবে। তার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে বন দপ্তরের উদ্যোগে। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। নবসাক্ষরদের শিক্ষিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্য বামফ্রন্ট সরকার। মঙ্গলবার দক্ষিণ জেলা পরিষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে সেই রূপরেখা তুলে ধরেন জেলা সভাধিপতি হিমাংশু রায়। ফলাফলের নিরিখে বরাবরই চ্যাম্পিয়ন দক্ষিণ জেলা। নবসাক্ষরদের চূড়ান্ত মূল্যায়নে 99% বেশি পাশ করে এই সাফল্য পায় জেলা সাক্ষরতা মিশন কর্তারা। সেই সাফল্যকে বজায় রাখার লক্ষ্যে এখন জোর প্রস্তুতি বিভিন্ন বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলিতে। আগামী 11 জুলাই হবে তৃতীয় মানের চূড়ান্ত মূল্যায়ন। সেই কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত করতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে দপ্তর। সরকারের ইচ্ছা নবপড়ুয়াদের স্বাক্ষর করার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ংভর করে তোলা, জানালেন জেলা সভাধিপতি হিমাংশু রায়। আমাদের লক্ষ্য হচ্ছে অষ্টম মান পর্যন্ত, অষ্টম শ্রেণী পর্যন্ত এই কন্টিনিউ এডুকেশন চালিয়ে যাওয়া। সেই কর্মসূচিকে সামনে রেখে আমরা আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। তার পাশাপাশি আমরা শুধু লেখাপড়ার কথা বললে হবে না, আমরা বিভিন্নভাবে এই অংশের মানুষগুলিকে ভাগ করেছি। এর ক্ষেত্রে আমরা প্রায় 99.91% আমরা সাফল্য অর্জন করেছি। ডিস্ট্রিক্ট অফিসার আছেন, তাদেরকে সেখানে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত জেলার এডিএম তথা প্রকল্পের মেম্বার সেক্রেটারি রাজেন্দ্র নোয়াতিয়া জানান, মূল্যায়ন প্রক্রিয়া সফল করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়া আধিকারিকদের তত্ত্বাবধানে করা হচ্ছে। ফাংশনগুলা সেন্টারগুলোতে সুন্দরভাবে যাতে পরীক্ষা হয় তার জন্য আমরা ব্লক লেভেলে অবজারভার আমরা নিয়োগ করেছি। আমাদের ডিস্ট্রিক্ট থেকেও প্রত্যেক ব্লকে একজন করে আমরা অবজারভার দিয়েছি। ওনারা ভিজিট করবেন, রিপোর্ট করবেন, আর যারা এখানে ইভ্যালুয়েশনে বসবেন। সব মিলিয়ে অর্জিত সাফল্য ধরে রেখে সরকারের কর্মসূচি বাস্তবায়নে এখন জোর প্রস্তুতি দক্ষিণ জেলা সাক্ষরতা মিশনের দপ্তরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার বিকেলে ভারী বর্ষণে প্লাবিত হল কমলপুর শহরের বনেদি স্কুল বলে পরিচিত কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। ফলে ব্যাহত হয়েছে স্কুলের পঠন পাঠন সহ অফিসিয়াল কাজকর্ম। সোমবার বিকালের ভারী বর্ষণে প্লাবিত হয় শহরের বনেদি স্কুল বলে পরিচিত কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। টানা 2 ঘন্টার বর্ষণে জল ঢুকে পড়ায় ব্যাহত হয় স্কুলের পঠন পাঠন সহ অফিসিয়াল কাজকর্ম। শহরের নগর পঞ্চায়েত নির্মিত ড্রেন থেকে স্কুলের অবস্থান নিচু হওয়ায় সামান্য বর্ষণ হলে স্কুলের ড্রেনের নোংরা জল ঢুকে পড়ে পঠন পাঠন সহ স্কুলে অফিসিয়াল কাজকর্ম ব্যাহত হয়। ঘটনা নতুন কিছু নয়, দীর্ঘদিনের। কমলপুর নগর পঞ্চায়েত এ ব্যাপারে ড্রেন সংস্কারকরণের কিংবা নতুনভাবে ড্রেন তৈরি করলেও হয়তো বা সমস্যা মিটত,
কিন্তু নগর পঞ্চায়েত কোনো ভূমিকা না থাকায় এ সমস্যা মিটবে বলে আদৌ মনে হয় না। সোমবার বিকেলে কমলপুরে ভারী বর্ষণ হওয়ায় শহরের বনেদি স্কুল বলে পরিচিত কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ড্রেনের নোংরা জল ঢুকে পড়ে স্কুলে। প্রধান শিক্ষকের রুম সহ অফিসিয়াল রুম, ক্লাসরুমে জল থই থই করায় পঠন পাঠন সহ ব্যাহত হয় স্কুলের কাজকর্ম। একটা সময় ড্রেনের নোংরা জল স্কুলে ঢুকায় ক্লাসরুম, অফিস রুম, মাছ, কাঁকড়া দেখা যায়। স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্র দেববর্মা ক্ষোভ ব্যক্ত করে বলেন, নগর পঞ্চায়েত নির্মিত ড্রেন অবৈজ্ঞানিকভাবে নির্মাণ করায় এই সমস্যা। গত কিছুদিন আগে নগর পঞ্চায়েত থেকে ড্রেনটা পরিষ্কার করা হয়েছে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ড্রেনটা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় না, কেননা ড্রেনটা একদিকে স্লপ হওয়ার কথা কিন্তু অতটুকু স্লপ নয়। এই কারণে একটু বৃষ্টি হলেই দেখা যাচ্ছে ড্রেনের সব জল আমাদের স্কুলের মধ্যে ঢুকে পড়ে এবং বিশেষ করে আমাদের এই স্কুল। উল্লেখ্য, শহরের একমাত্র পুরনো স্কুল বলে পরিচিত কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সামনে ড্রেন নতুনভাবে তৈরি না করলে বর্ষায় ছাত্রছাত্রী সহ শিক্ষক অশিক্ষক কর্মচারীদের দুর্ভোগ সহজে কাটবে না। পাশাপাশি ভারী বর্ষণ হলে পঠন পাঠনের পরিবর্তে মৎস্য শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবে স্কুলের শিক্ষক সহ ছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে অবশেষে চাপের মুখে মধ্যপ্রদেশের চাঞ্চল্যকর ব্যাপম কেলেঙ্কারির সিবিআই তদন্তের জন্য রাজি হয়েছে রাজ্য সরকার। এদিকে ব্যাপম কেলেঙ্কারির